এমনও হয় যে অনেকে লস্ট করে ফেলে, গ্রিন কার্ড লস্ট করে ফেললো, দেখা গেল সোশ্যাল সিকিউরিটি কার্ড লস্ট করে ফেললো। আপনার কিচ্ছু দরকার নাই, সামো আপনার হারিয়ে গেছে ডান। আপনি আসেন আমার অফিসে, আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করে দেবো, 2 আওয়ার্স আপনি নতুন বানায় নিয়ে আসেন। ওরা আপনাকে কোশ্চেন করবে না কেন হারাইছো, কোথা হারাইছো, ওর পুলিশ রিপোর্ট আছে কিনা, না এদেশে কিছু লাগবে না। আপনি পে করতেছেন সার্ভিসের জন্য, আপনি ডুয়াল সিটিজেনের জন্য আপনার পুলিশ ভেরিফিকেশন হচ্ছে বাংলাদেশে। আমার যদি বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড থাকে, আমারও যদি বাংলাদেশি পাসপোর্ট থাকে, আর কি ভেরিফাই করবেন আমি বাঙালি কি না? সেজন্য 7 বছর 8 বছর অপেক্ষা করতে হবে। ডকুমেন্ট বা নথি কতটা গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটা এখানে এই দেশটাকে বলা হয় যে ডকুমেন্টের দেশ। আপনার যত ডকুমেন্ট থাকবে আপনার তত বেশি সুবিধা হবে ইমিগ্রেশনের বিভিন্ন ক্ষেত্রে। তো আপনি কি মনে করেন যে একজন ইমিগ্রেশন প্রত্যাশী তার ডকুমেন্টেশন ব্যাপারটা কতটা গোছানো থাকা উচিত? ধন্যবাদ আপনাকে। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি টিভিএনের সকল দর্শককে। আমরা যারা ইমিগ্রান্ট হিসেবে দেশে আসি, আমি আপনি এভরিবডি, আমাদের স্টার্টিংটাই হয় ডকুমেন্টেশন দিয়ে। এনিথিং যাই আমরা করতে চাই, সেটা কেউ যদি অ্যাসাইলাম করতে চান, ফ্যামিলি থেকে হয়ে আসতে চান, ওর এনি আদার ওয়ে, যদি আপনার ফাইল নই করতে চান ওর করা আছে, ডকুমেন্টেশন যদি আপনার প্রপার না থাকে তাহলে কোনো কাজ কিন্তু আপনার আগাবে না, সাকসেসফুল হবেন না। সো লেটস সি এক্সাম্পল, আপনার কারো পলিটিক্যাল অ্যাসাইলাম করা ছিল, পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য আপনাকে আগেই প্রিপেয়ার থাকতে হবে যে আমার কী কী ডকুমেন্টেশন লাগবে। সে অনুযায়ী আপনি ডকুমেন্টেশন তৈরি করবেন, যেগুলো আপনার দেশ থেকে আনতে হবে ওগুলো আপনার দেশ থেকে আনবেন। আপনি পলিটিক্যাল অ্যাসাইলাম করছেন, আপনার ডেট চলে আসে, আপনি মেন্টালি রেডি না, আপনি জানেনই না যে আপনার কী কী কাগজপত্র লাগবে। তো সেজন্য যেটা উচিত, আমি যেহেতু পলিটিক্যাল অ্যাসাইলামই করলাম, ওর আমি আদার ওয়েতে আমি আসলাম, এনি ওয়েতে আমরা বলছি এনি, আমরা অনেকেই কি সবাই আমরা ইমিগ্রেন্ট হয়ে দেশে আসি কোনো না কোনো ভাবে। মানে তারপরে হচ্ছে যে আপনি যেটা বলছেন যে প্রপার ডকুমেন্ট রেডি করা থাকাটা খুবই দরকার, কারণ এখন যে অবস্থা, বিশেষ করে যে কোনো সময় ইন্টারভিউ ডেট আসতে পারছে, আর পারে হিয়ারিং এর ডেট আসতে পারে। এই ব্যাপারগুলো যখন আসে তখন দেখা যায় যে খুব তাড়াহুড়ো লাগে, এই ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না, এই ডকুমেন্ট পাচ্ছে না, বা আবার অনেক সময় থাকলেও সঠিক ডকুমেন্ট সাবমিট করছে না। আচ্ছা, সেক্ষেত্রে আবার একটা জিনিস সেটা হচ্ছে যে অনেক ডকুমেন্ট দেখা যায় যে ভুল বা অনেকে বলে প্রতারণা বা ভুল। এখন আপনি যেহেতু প্যারালিগ্যাল, আপনি ইমিগ্রেশন নিয়ে জানেন, তো আসলে কতটা দরকার সৎ থাকা ডকুমেন্টেশনে? ধন্যবাদ আবারও। কোনো কারণে আমার আপনার বাংলাদেশের কাগজপত্রে থাকতে পারে ভুলভ্রান্তি, বাট আপনার এই জায়গায় আপনি যেভাবে সাবমিট করছেন, বা সেই এক্সাম্পল আপনার বা আমার নাম মোহাম্মদ আবুল হোসাইন, ওকে, এখন বাংলাদেশে সামহাও আপনার মোহাম্মদ ছিল না, অনলি আবুল হোসাইন ছিল, ওকে। সো এখন কিন্তু আপনার দুইটা জিনিস হয়ে গেল। আবুল হোসেন আমাদের দেশে হয়তো মোহাম্মদ ভাই ইউজ করছি, ওর এমডি ইউজ করছি, ওর মোহাম্মদ ইউজ করছি, ওকে। আপনি অ্যাপ্লিকেশনের মধ্যে আছে এমডি আবুল হোসাইন, বাংলাদেশের পাসপোর্টে ওর বাংলাদেশের এনআইডি কার্ডে আপনার নাম আছে মোহাম্মদ আবুল হোসাইন। আমার আপনার বাংলাদেশের দৃষ্টিতে এমডি আর মোহাম্মদ সেম থিং, আমেরিকার দৃষ্টিতে কিন্তু সেম থিং না। মোহাম্মদ ইজ এ মোহাম্মদ, এমডি ইজ এমডি। সো কারো যদি এরকম চিন্তা থাকে যে আমার দেশের কাগজপত্রের মধ্যে আমার এনআইডি কার্ডের মধ্যে এমডি আছে, বাট আমি এই জায়গায় সামহাও মোহাম্মদ ইউজ করে ফেলছি অ্যাপ্লিকেশনে এদেশের, তাহলে আপনাকে সংশোধন করে আগে থেকে আপডেট থাকতে হবে। যখন আপনি ফাইনালি হিয়ারিংয়ে যাবেন, যখন আপনি বাংলাদেশের ডকুমেন্ট দিবেন, ওটাতে হচ্ছে এমডি, এ জায়গায় হচ্ছে আপনার মোহাম্মদ। তার মানে হচ্ছে যখন গরমিল থাকে ডকুমেন্টগুলোতে, তখন আগে থেকে মেন্টালি রেডি করতে হবে, সম্ভাবনাটা কমে আসে এবং প্রশ্নের সম্মুখীন হতে হয়। সম্ভাবনা কম না, ইট ইজ কমপ্লিটলি আপনি ডিফারেন্ট পারসন। আমার আপনার দৃষ্টিতে এমডি ইজ এ সেম থিং, মোহাম্মদ এন্ড এমডি। ইউএস এর ফাইলে না, এমডি ইজ এ এমডি, মোহাম্মদ ইজ এ মোহাম্মদ, দুইজন দুই ধরনের নাম। আচ্ছা, যেহেতু আপনি এনআইডি কথাই তুললেন, এবং আমরা জানি যে এর মধ্যে আগামী কিছুদিন, মানে এই 1 মাসের মধ্যে শুরু হতে যাচ্ছে এনআইডি দেয়া। তো এরকম এনআইডি দিতে গিয়ে তো বাংলাদেশের এখন প্রচুর লোক ওভাবে চিন্তা করেন, আপনি যেটা বললেন, অনেক ডেট অফ বার্থে ভুল থাকছে, অ্যাড্রেসে ভুল থাকছে, নামের বানান, বাবার নাম, মায়ের নাম, অনেক ভুল থাকে। হয়তো এতদিন সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু এখন যখন নতুন এনআইডি আসবে দিবে, এটা নিয়ে আসলে কতটা সতর্ক থাকা উচিত, এবং আপনারা ইমিগ্রেশন সার্ভিসের পক্ষ থেকে কিভাবে এটাতে সহায়তা করছেন? ধন্যবাদ আবার আপনাকে। বিশ্বের 9টা দেশে অলরেডি, আদার কান্ট্রিগুলি বাংলাদেশ ছাড়া, বাংলাদেশের বাইরে এনআইডি অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে, দেওয়া হচ্ছে। কোনো রিজনে আমাদের ইউএসএ হওয়ার কথা ছিল সবার আগে, যদি আর্নিং এর সাইডটা বলেন, রেমিটেন্সের সাইডটা বলেন, যদি ইউএসএ সবসময় উপরে থাকে। কোন রিজনে, কার অবচেতনে হয় নাই সেটা আমরা জানি না।
যদি আপনি বলেন একদম তৃতীয় কান্ট্রি, তৃতীয় দেশও যদি বলেন বিশ্বের, ওই সমস্ত দেশে চালু হয়ে গেছে অনেক আগে। সম্প্রতি লাইক 1 মাস হয়ে গেল কানাডাতেও চালু। আমেরিকা সবার উপরে, কেন আজও পর্যন্ত হয় নাই? কনসুলেট কি ঘুম ভাঙে নাই নাকি? না কনসুলেট এখনো স্লিপিং? না সেটা না না, বিষয়, ব্যাপার হ্যাঁ। ছিল না। আমি যতটুকু জানি কনসুলেট থেকে অ্যাপ্লিকেশন আগে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, কনসুলেট যদি অ্যাপ্লাই করে, যে দেশের স্থানীয় কনসুলেট আছে, অ্যাম্বাসডর আছে, ওনারা অ্যাপ্লাই করবেন। বাংলাদেশে যারা এনআইডি কার্ড প্রোভাইড করে প্রবাসীদের জন্য, বিকজ গভর্নমেন্ট চাচ্ছে দিবে। এবং শুরু হবে শুরু হয়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশে, কানাডাতে অলরেডি, ইউএসএ শুরু হবে, বাট এত পরে কেন? ওটা আমি বলছি আপনাকে। 7-8 মাস আগে যে জায়গায় শুরু হয়ে গেছে, আমাদের কেন শুরু হবে আরো 2 মাস পরে? হয়তো শুরু হবে, ওকে, ইনশাল্লাহ হবে। ওকে, সো যদি কেউ চায় যে এনআইডি কার্ড করবেন, বিকজ আমরা যদি দেশে যাই এনআইডি কার্ড অর্জন এত ইজি না। সো মেনি পেপার ওয়ার্কস লাগে যেটা আমার আপনার নাই। অনেকে আপনার ইলেকট্রিসিটি বিল চাই, আপনার পানির বিল চাই, বাড়ি হোল্ডিং চাই, লিস্ট। আমি আপনি যখন বাংলাদেশে ভ্যাকেশনে যাই অনলি 1 সপ্তাহ আর 2 সপ্তাহের জন্য, তো 2 সপ্তাহের জন্য যখন আমরা দেশে যাচ্ছি, সো মেনি থিংস আমাদের নামে নাই। ইলেকট্রিসিটি বিল নাই আপনার আমার নামে, পানির বিল নাই আমার আপনার নামে, হোল্ডিং নাই, খাজনা নাই, দিস এন্ড দ্যাট নাই। সো অনেকেই আমরা অনেকবার চেষ্টা করে বাংলাদেশে ফিরে আসি, কোনোভাবেই হয়তো পারি নাই এনআইডি কার্ড বানানোর জন্য। ইভেন এমন আছে অনেকে 2-3 বার ট্রাই করছে, আমি যতটুকু জানি পারে নাই ডকুমেন্টের কারণে। বাট গভর্নমেন্ট দিচ্ছে, দিবে, পাবো। দিস একটা ভালো গুড নিউজ যে আমরা যারা বাংলাদেশি আছি, বাংলাদেশ থেকে আমরা দেশের বাইরে থাকি, আমাদের একটা পরিচয় দরকার। আমরা বাংলাদেশি, আমাদের একটা এনআইডি কার্ড দরকার। আমরা যারা রেমিটেন্স দেশে পাঠাই, আমরা দেশের জন্য কাজ করি। যদি অন্য দেশের মানুষ পায় আর বাংলাদেশের মানুষ পায়, আমেরিকার মানুষ পাবে না কেন? আমরা তো বাঙালি। ইয়েস, আমাদের কারো সিটিজেনশিপ চেঞ্জ হয়ে গেছে, আমেরিকান হয়ে গেছে আমরা। আমার প্রশ্নটা সেটা, আপনি যে বিষয়টা রেজ করেছেন সেটা ভিন্ন একটা বিষয়, অন্যদিন আমরা আলোচনা করব। আমার প্রশ্ন হচ্ছে, যদি শুরু হয় বা শুরু হবে, তখন একজন গ্রাহক বা যারা এটার জন্য প্রবলেম ফেস করছে, তারা কিভাবে এটাকে সমাধান করতে পারে? সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কোনো প্রকারের সহায়তা আছে? আপনার কোশ্চেনের মধ্যে 2টা ছিল সম্ভবত। একটা হচ্ছে যে নতুন অ্যাপ্লাই করা, আর যদি কারোর নাম সংশোধন থাকে, বাবা মায়ের নাম, বিকজ লেটস সি, যেটা আমরা প্রথমে বলতেছিলাম যে মোহাম্মদ আবুল হোসেন, বাট আপনার বাংলাদেশে এনআইডি কার্ডে এমডি আবুল হোসেন। এখন ইমিগ্রেশন এই ডকুমেন্টেশন ব্যাপারটা এত বেশি স্পর্শকাতর যে ছোট ছোট ভুল, নামের বানান, শব্দ, তারপরে এগুলোর জন্য অনেক মানে সাফার করতে হচ্ছে। এমডি আবুল হোসেন, মোহাম্মদ আবুল হোসেন, যেটা আমি আপনাকে বুঝাইলাম, কুড বি এরকম সামথিং একটা মিস্টেক। এরকম যদি কারো মিস্টেক থাকে, ইয়েস, কেউ আমাদের কাছে আসতে পারেন, আমরা ওনাদের এনআইডি কার্ডটা সংশোধন করতে পারবো। তার মানে এটা পসিবল, ইয়েস। মানে ফুল চেঞ্জ করা যাবে না। এমডি ওর মোহাম্মদ দুইটাই যেহেতু সেম আমাদের দেশের কারণে, ইয়েস সেম। আরো আপনার নামের, বাবার নামের অথবা মায়ের নামের বা কারো ভুল আছে, সেটা আপনাকে প্রুফ দিতে হবে তার বার্থ সার্টিফিকেটটাতে কি আছে, বাংলাদেশের বার্থ সার্টিফিকেটটাতে। আচ্ছা, যদি বাংলাদেশের বার্থ সার্টিফিকেট আপনার সঠিক থাকে, বাট এনআইডি কার্ডে সামহাও ভুল আসে, ইয়েস, সংশোধনযোগ্য এবং করা যাবে এবং আমরা করতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বললেন যে ডকুমেন্টের ব্যাপারটা, আপনি বললেন এনআইডি আপনারা করতে পারবেন, কিন্তু এখানে যে প্রবলেমগুলো হয়, এখানেও তো অনেকের দেখা যায় সোশ্যাল সিকিউরিটি কার্ডের মধ্যে নামের বানান ভুল আসছে, অনেকে দেখা গেল সিটিজেনশিপ পরীক্ষাতে তার পাসপোর্টের মধ্যে ডেট অফ বার্থে ভুল আসছে, এখানেও অনেকগুলো সমস্যা পড়ে কিন্তু মানুষ, আমরা যেটা দেখি। আপনি বাংলাদেশের কথা বলেন, এখানে সমস্যাগুলো আসলে কিভাবে? এখানে তো অনেকে নার্ভাস হয়ে পড়ে যখন দেখে। একদম নার্ভাসের কিছু না, অনলি 2 আওয়ার্সের কাজ। আচ্ছা, আপনার পাসপোর্টের লাইসি যেটা হয়, যখন আমরা ইউএস পাসপোর্ট নিয়ে আসি, যদি কেউ ওয়াক ইন, হ্যাঁ, সেম ডে 2 আওয়ার্সের মধ্যে বানাই, যে কাজ আমরা করি। যদি কারো ইমার্জেন্সি পাসপোর্ট বানাইতে হয়, ওর ইউএস পাসপোর্ট রিনিউ করতে জাস্ট 2 আওয়ার্স, সেম ডে আপনি 2 ঘন্টা বানাইতে পারবেন। তো যখন আপনি পাসপোর্টটা পিক করেন, অফিসার বলে, ভাই স্যার, ইউ চেক ইউর নেম, মেল, ফিমেল, ডেট অফ বার্থ, এভরিথিং ইজ ওকে, দেন ওয়াক আউট। ওকে। বাট সমস্যা হয় তখনই যখন আমরা বাই মেলে পাঠাই। মানুষ ভুল করতেই পারে টাইপিং এর মধ্যে। হয়তো লেসে আমি আপনার সাথে কথা বলতেছি, কোথাও কাজ করতেছি, সামহাউ ওয়ার্ড আপনার একটা মিস্টেক করে ফেলছি, মেলের জায়গায় ফিমেল চলে আসছে, 1960-এর জায়গায় 1990, 6টা 9 হইতে পারে টাইপিং মিস্টেক। এরকম যদি কারোর মিস্টেক থাকে, যদি পাসপোর্টের ক্ষেত্রে হয়, অনলি 2 আওয়ার্স। কারো যদি এরকম সমস্যা থাকে, আমার কাছে আসতে পারেন, আমার অফিসে আসেন, নেম কারেক্ট, ওনার লেসে ওনার ন্যাচারালাইজেশন কার্ড ওর সার্টিফিকেটে ওনার নাম যা আছে, পাসপোর্টের নাম, ডেট অফ বার্থ, এনিথিং মিস্টেক আসে, উনি সেম ডে ইন 2 আওয়ার্স উনি ফিক্স করতে পারবেন।
আচ্ছা, সেটা তো গেল। এখন আমরা সংশোধন নিয়ে কথা বললাম, কিন্তু এমনও হয় যে অনেকে লস্ট করে ফেলে, গ্রিন কার্ড লস্ট করে ফেললো, দেখা গেল সোশ্যাল সিকিউরিটি কার্ড লস্ট করে ফেললো, বা এখন যদিও বা আধুনিক মোবাইলে ছবি তুলে রাখে, Right. বাট অনেকে ভুলে যায়, বিশেষ করে আমাদের original টা সিনিয়র থাকতে হবে। সিটিজেন, সিনিয়রদের কথা বলছি। এই যদি এরকম কোনো প্রবলেমের মধ্যে কেউ পড়ে থাকে, তো তাহলে তার আসলে প্রথমেই কি করা উচিত ইমিডিয়েটলি? ওকে, যদি কারো ইউএস পাসপোর্ট লস্ট হয়, কথার কথা, আমাদের পাসপোর্ট, গ্রিন কার্ড, হোয়াটএভার ডকুমেন্ট গুলো, ডকুমেন্ট যদি লস্ট হয়, যেটা আমাদের বাংলাদেশের পাসপোর্টের ক্ষেত্রে কি করতে হয়, আপনাকে পুলিশ পুলিশ ইনফর্ম করতে প্রেসেন্টে হয়। যেতে পুলিশ, বাট এদেশে পুলিশরা বলে কেন তুমি এটা করতেছো, আমরা জানি না এটা কি দরকার। ইউএস এর ক্ষেত্রে না, আপনার কিচ্ছু দরকার নাই, সামো আপনার হারিয়ে গেছে, ডান, আপনি আসেন আমার অফিসে, আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করে দেবো, 2 আওয়ার্স আপনি নতুন বানায় নিয়ে আসেন। ওরা আপনাকে কোশ্চেন করবে না কেন হারাইছো, কোথা হারাইছো, ওর পুলিশ রিপোর্ট আছে কিনা, না, এদেশে কিছু লাগবে না। না, সেটা পাসপোর্টের ক্ষেত্রে। এবার গ্রিন কার্ড, সেম থিং ইন গ্রিন কার্ড এন্ড সোশ্যাল। যদি আপনার হারাই গেছে, আবার আপনি অ্যাপ্লাই করবেন, আমরা অ্যাপ্লাই করে দেবো। যদি গ্রিন কার্ড হয়, সাধারণত নাও এ ডেজ আপনার সাম কেস ইভেন 2 উইকসের মধ্যে হয়ে যায়, কারো একটু কোনো কারণে সময় লাগে। যদি কারো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে, নট মোর দেন 90 days গ্রিন কার্ড তার মানে এখানে এত ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই, কারণ এখানে প্রসেস গুলো মানে সিম্পল খুবই এন্ড ইজি, সিম্পল। সিম্পল এন্ড ইজি। আপনি ওকে, এদেশে গভর্নমেন্ট বলছে তুমি, তোমার সমস্যা ছিল, তুমি বানাবা, তুমি পে করবা, আচ্ছা আমি তোমাকে সার্ভিস দিচ্ছি। আচ্ছা, মানে That's একটা all. নির্দিষ্ট সার্ভিস ফি দিয়ে গভর্নমেন্ট আপনাকে চার্জ করবে, আপনি যে কাজ সার্ভিস গভর্নমেন্ট থেকে নেবেন, আপনাকে ফি চার্জ করবে, গভর্নমেন্ট আপনাকে নতুনটা তার মানে রিপ্লেসমেন্ট দিবে। এইগুলো তারপরও যেটা বড় ইম্পর্টেন্ট, সেগুলো ঠিক করা উচিত। যদি Yes. হারিয়ে থাকে এটাকে আপডেট রাখা উচিত, সেটা আপনার গ্রিন কার্ড হোক, আপনার সোশ্যাল হোক, আপনার পাসপোর্ট হোক, বিশেষ করে বর্তমানে এই অস্থির সময়। বেলাল ভাই, আমাদের একজন দর্শক আছে, একটু আপনাকে থামাতে হচ্ছে, দর্শক আছিলেন, আমরা প্রশ্নটা নিয়ে আপনার কাছে আসছি। দর্শক, আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন, একটু বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার বলছিলাম জ্যামাইকা থেকে। হ্যাঁ, শাহরিয়ার ভাই বলুন। আচ্ছা, আমি একজন বাংলাদেশের বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। আমি কি ডুয়াল সিটিজেনশিপের আবেদন করতে পারবো কিনা? আর আরেকটা প্রশ্ন আমার, যেহেতু আমি আমেরিকাতে আছি, তো বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড করতে পারিনি, তো এখন এটা আমি আমেরিকা থেকে এটা আবেদন করতে পারবো কিনা? আচ্ছা, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমাদের অতিথি আপনার প্রশ্নের উত্তর দিবে। বেলাল ভাই, উনার দুটো প্রশ্ন ছিল। প্রথম হচ্ছে, উনি এখানে আমেরিকার সিটিজেন, তো উনি যেটা বলছেন যে উনার একটা হচ্ছে ডুয়াল সিটিজেনশিপ, ডুয়েল সিটিজেনশিপ, দ্বৈত নাগরিকত্বের জন্য উনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা, বা এটা শুরু হয়েছে কিনা। আর দ্বিতীয় হচ্ছে উনি এনআইডি কার্ড, যেটা আমরা আলোচনা করছিলাম। ধন্যবাদ আপনাকে। ওকে, ডুয়াল সেম থিং এগেইন যদি বলি, বাংলাদেশ কনসুলেটের কথা, যাক এখন অনেকটাই চেঞ্জ হয়ে আসে, ডিজিটালাইজ। আগের দিনে বাংলাদেশ এম্বাসিতে বা বাংলাদেশ কনসুলেটে আমরা যারা এই ডুয়াল সিটিজেন সাবমিট করতাম, আমরা জানি যারা সাবমিট করছে কতদিন লাগতো এবং কত ধরনের ভোগান্তি প্রবাহিত হতো। এমন এখনো আছে কারো 7 বছর, 8 বছর, 10 বছর হয়েছে, কোনো খবর নাই। মানে এত বছর এটা কি ধরনের সার্ভিস? আপনি পে করতেছেন সার্ভিসের জন্য, আপনি ডুয়াল সিটিজেনের জন্য আপনার পুলিশ ভেরিফিকেশন হচ্ছে বাংলাদেশে। ওকে, আমার যদি বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড থাকে, আমারও যদি বাংলাদেশি পাসপোর্ট থাকে, আর কি ভেরিফাই করবেন আমি বাঙালি কি না? সেজন্য 7 বছর 8 বছর অপেক্ষা করতে হবে। বাট নাও ইট ইজ, থ্যাঙ্কস গড, ইয়েস, এখন অনেক ফাস্টার, অনেক ইজি, অনেক কুইকার, অনলাইনেই আমরা করতে পারতেছি। এখন যদি কারো লাগে ইউএসএ বসে বাংলাদেশ কনসুলেটে না গিয়ে আপনি কেউ ডুয়াল সিটিজেনশিপের সার্টিফিকেট আমাদের কাছে করতে পারবেন। ডুয়াল সিটিজেন কেউ যদি অ্যাপ্লাই করতে চান, কনসুলেট স্যারও আপনি চাইলে আমাদের কাছে আসতে পারেন, আমরা আপনাকে হেল্প করতে পারবো। অনলাইনে করা যাবে। ইয়েস, আপনি এখন আর 7 বছর 10 বছর আর কনসুলেটের পিছে ঘুরতে হবে না। আর ডকুমেন্টেশনের ব্যাপারটা কি অনেক বেশি ডকুমেন্টের প্রয়োজন? না, ডকুমেন্টের ব্যাপারে ওরকম আপনার আগের মতোই আছে। যে জিনিসটা সেটা হচ্ছে কি, আপনার যে আপনি বাঙালি, সেজন্য আপনার বাংলাদেশের বার্থ সার্টিফিকেট, এনআইডি কার্ড, এগুলি কোনো একটা থাকতে হবে, অথবা দুইটাই থাকতে হবে। বাংলাদেশের পার্মানেন্ট অ্যাড্রেস, বাংলাদেশের ফোন নাম্বার, যেটা কমন সবসময় ছিল সেম। আপনার হচ্ছে কি পাসপোর্টের কপি বাংলাদেশি 1 থেকে 7 পাতা, 1 to 7 বাংলাদেশি পাসপোর্টের কপি আপনি দিবেন। যদি আপনার বাচ্চা কাচ্চা এই দেশে হয়ে থাকে, তাদের ডিটেলস আপনি দিবেন। আপনার ইউএস পাসপোর্ট আছে, ইউএস পাসপোর্টের ফার্স্ট পেজ এন্ড সেকেন্ড পেজ আপনি দিবেন। ইউএস সিটিজেনশিপের কপিটা আপনি দিবেন। আর হচ্ছে ইউএস আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার সেম বাংলাদেশে যেরকম, ইউএসএরটা আপনি সেম দিবেন। আর এগুলি এফিডেভিট, একটা ফর্ম আছে, এফিডেভিট ফর্মটা আপনি ফিল আপ করবেন। অলমোস্ট ডান এন্ড কুইক। আচ্ছা, আর আপনি তো এনআইডি কথা বললেন যে এনআইডি এটা শুরু হবে ওই দিনে 2 মান্থ। বাট কেউ যদি এখনো চায় যে আগেই অ্যাপ্লাই করতে চান, চাইলে এখন অ্যাপ্লাই করা যাবে।
আমরা অ্যাপ্লিকেশন অলরেডি অ্যাকসেপ্ট করি। আচ্ছা, যদি কেউ আরেকটা চায় যে ব্যাপার, এনআইডি কার্ডের যেহেতু- জন্য অ্যাপ্লিকেশন করবেন, ইয়েস আমাদের কাছে আসতে পারেন, আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। সেটা করবেন আপনারা। আচ্ছা, যেহেতু নাগরিকত্বের ব্যাপারে উঠলো, ডুয়েল সিটিজেনের ব্যাপারে উঠলো, তো ডুয়েল সিটিজেন তো যারা করছে, যারা ইউএসএ সিটিজেন Yes. হচ্ছে বা বাংলাদেশের সিটিজেন হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। সেটা হলো, আপনি এখন আমরা দেখলাম যে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে, যেমন এই গত কিছুদিন আগেও প্রচুর ডিপোর্টেশন বা অনেক ঝামেলা হচ্ছে, তারা যাচাই বাছাই করছে, হোল্ড করছে বিভিন্ন রকমের অ্যাডভান্টেজগুলো, সুবিধাগুলো যেগুলো এতদিন পেয়ে আসছিল মানুষজন। তো এখন অনেকেই সিটিজেনশিপের অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল বা করবে সামনে। তো এখন অনেকে ভাবছে যে পাবলিক অ্যাসিস্ট্যান্ট নিলে সেই সিটিজেনশিপে ইম্প্যাক্ট পড়বে কিনা, বা তার অনেকে ম্যারিজ বেসড গ্রিন কার্ড করতে যাচ্ছে, তাদের স্পন্সরে কোনো সমস্যা হবে কিনা। এই জায়গাটা আসলে আপনি কিভাবে দেখেন যে এই জিনিসগুলো কতটা গুরুত্ব দেওয়া উচিত, বিশেষ করে পাবলিক অ্যাসিস্ট্যান্ট নেওয়া বা সিটিজেনশিপ পরীক্ষাটা ঠিক মতো দেয়া, সেটাতে আপনার কি মনে হয়? ধন্যবাদ। সিটিজেনশিপের সাথে আপনি গভর্নমেন্ট ফ্যাসিলিটিস নেওয়ার সাথে কোনো ধরনের কোনো সাংঘর্ষিক কিছু নাই। আপনি 65 ইয়ার্স ওল্ড, আপনি 70 ইয়ার্স ওল্ড, আপনি অসুস্থ, আপনার হোম কেয়ার আছে, এর জন্য যদি আপনি চিন্তা করেন যে আমি হোম কেয়ার নিচ্ছি একটা ফ্যাসিলিটিস গভর্নমেন্ট থেকে, ওর আমি ফুড অ্যাডভান্টেজ নিচ্ছি, ওর আমি উইকলি গভর্নমেন্ট থেকে ফ্যাসিলিটিস একটা নিচ্ছি, benefit আমি কি নেওয়া হচ্ছে। বেনিফিট যেটা আমি নিচ্ছি, আমি কি সিটিজেনশিপ হইতে পারবো? অ্যাবসলিউটলি আপনি হবেন। আইনের ক্ষেত্রে কোথাও কোনো বাধা নাই। বাধা নেই, আচ্ছা। সেটা আপনার নাগরিক অধিকার, গভর্নমেন্ট আপনাকে যেটা দিচ্ছে, এর সাথে আপনার সিটিজেনশিপ হওয়ার কোনো ধরাবাধা, কোনো নিয়ম নাই। আচ্ছা। আপনি নাগরিক অধিকারে আপনার স্বাস্থ্য বীমা আপনি পাচ্ছেন, আপনার হেলথ যেটা থাকে সেটাই আপনার স্বাস্থ্য বীমার সাথেই আসে। ফুড যদি বলি আমরা, সেটা আপনি অ্যাজ এ নাগরিক হিসেবে আপনার যেটা প্রাপ্য সেটাই আপনি পাচ্ছেন। আচ্ছা। অন্য 10 জন যা পাচ্ছে আপনিও তাই পাচ্ছেন। না, কিন্তু সেক্ষেত্রে আপনি যেটা না, বলেন যে আপনার সিটিজেনশিপের সাথে এটার সাথে কোনো সাংঘর্ষিক কোনো ভাবেই না। আচ্ছা আপনি সিটিজেনশিপ করতে পারবেন এই সমস্ত ফ্যাসিলিটি নেওয়ার পরেও। আচ্ছা, ঠিক আছে বেলাল ভাই, আমরা আরেকজন দর্শক রয়েছেন আমাদের লাইনে, আমরা প্রশ্নটা নিয়ে আবার আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হচ্ছে এখন ইউএসএ তে F1 ভিসায় আছি। এখন কানাডার ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো আপনাদের মাধ্যমে কি কানাডার ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে পারবো কিনা এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনি ইউএসএ তে F1 বিষয়ে আসছেন, এখন আপনি কানাডার ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন। জি, কানাডার ভিজিট ভিসা। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু আমাদের সঙ্গেই থাকুন। ভালো, যেটা বললো যে আপনি শুনলেন দর্শক, যে উনি F1 মানে স্টুডেন্ট ভিসা এখানে আসছে, তো এখন উনি কানাডার জন্য ভিসা অ্যাপ্লাই করবে। তো এটা কি সম্ভব কিনা যে কানাডার ভিসা এখান থেকে বসে করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। যে চাচ্ছে যে F1 ভিসা, স্টুডেন্ট ভিসা উনি আসছে, উনি এবং কানাডার জন্য ভিসা করবে, অনেক ইজি, ওয়াইজ, বুদ্ধিমান। ইয়েস, আমি এক্সাম্পল যদি আমি আপনি হই যে আমরা স্টুডেন্ট ভিসা এই জায়গায় আসি, আমি স্টুডেন্ট ভিসায় থাকবো, কোনো কারণে হয়তো ব্যাটে বলে মিলে না, যেহেতু এ জায়গায় ইমিগ্রেশনের অবস্থা আমি আপনি আমরা সবাই জানি একটু নড়বড়ে। সো ওয়াইজ, যদি আপনি চান আপনার পাসপোর্ট ভ্যালিডিটি যদি 10 ইয়ার্স থাকে, 10 ইয়ার্সের আপনি কানাডার ভিসা পাবেন, গ্যারান্টি উনি ভিসা পাবে। যে তার মানে F1 এটা আসছে গেছে, উনি স্টুডেন্ট, উনি 100% কানাডার ভিসা পাবে এবং 10 ইয়ার্সের ভিসা পাবে। ওকে, সো লেটস সি ওনার স্টুডেন্ট শেষ হয়ে যাচ্ছে নেক্সট 3 ইয়ার্স, নেক্সট 4 ইয়ার্স, নেক্সট 5 ইয়ার্স, তো 5 বছর পর হয়তো ওনাকে ব্যাক করে চলে যেতে হবে। ওকে, এখন উনি যদি চায়, যদি ওনার কানাডা ভিসা করা থাকে, উনি কানাডা যাবেন, ওকে, 30 ডেজের বেশি থাকবেন, আবার এদেশে ফিরে আসবেন, উনি মাল্টিপল ভিসা নিয়ে দেশে থাকতে পারতেছেন, আসা যাওয়া করতে পারবেন। ওর বাই দিস টাইম আইদার উনি এই দেশে কোনো কিছু একটা ইনশাল্লাহ হয়তো হয়ে যাবে বা করে ফেলবেন, যদি না হয় উনি যদি কানাডার 10 ইয়ার্সের মাল্টিপল থাকে, দুইটাই প্যারালাল ভালো কান্ট্রি, দুইটার একটাতে উনি সেটেল হতে সেটা পারবেন। খুবই মানে আপনি যেটা বলেন ওয়াইজ, আমি যেটা বলছি ওনার ডিসিশনটা হচ্ছে ওয়াইজ ডিসিশন, যে আমি স্টুডেন্ট, আমি একটা ভিসা করে সেটা রাখি। পাবে। বেলাল ভাই, আমাদের কিন্তু আমাদের এক্সপেন্সিভ না, কিন্তু ইটস ভেরি চিপ। এবং আপনারা এটা সহায়তা করছেন। বেলাল ভাই, Yes. আমাদের সময় খুবই কম, আপনার থেকে লাস্টে ছোট্ট করে জানতে চাইবো, যেটা হচ্ছে যে হজের ভিসা, হজ ওমরা হজ চালু হচ্ছে, তো সেক্ষেত্রে ওমরা হজের জন্য আসলে কি করা উচিত, এখন এই মুহূর্তে কি প্রিপারেশন নেওয়া উচিত? 13 তারিখ থেকে বোধহয় অ্যাপ্লিকেশন শুরু হবে। ধন্যবাদ আপনাকে। 13ই জুন থেকে যারা উমরা হজে যাবেন তাদের বাংলাদেশি পাসপোর্ট গ্রিন কার্ড হোল্ডার, ওনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন ভিসার জন্য, আর 15 তারিখ থেকে আপনারা এন্ট্রি করতে পারবেন হজের। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।